আমন্ত্রণ দেশ 24-এ আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে 2 কিশোর নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। গত রাতে নাচল উপজেলার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে 2 দল কিশোরের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ ও রায়হান। গুরুতর আহত সুমন ও রজবকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। ঘটনার পরপরই জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ছেলে আছে আমার, ওই ছেলেকে ফোন দিচ্ছে, মায়ের দুইজন মরে গেছে আর বুকে চাকু, পেটে চাকু মেরেছে। আমি কিছু জানি না। আমাদের কাছে যখন আসে ততক্ষণে অলরেডি ওরা 2 জন মারাই গেছিল। আমরা ইসিজি করে কনফার্ম করি। আর আরেকজন যে ছিল তাকেও স্ট্যাব করা হয়েছে। চাঁদপুরে বিএনপির দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। গতকাল বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সমর্থকরা। এতে বাধা দেয় জেলা বিএনপির সাবেক সভাপতি মুমিনুল হকের সমর্থকরা। এতে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে একজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন 3 জন। আমনের ফসল উঠেছে ঘরে, বিভিন্ন দেশ থেকেও হচ্ছে আমদানি। কিন্তু এরপরও চট্টগ্রামের পাইকারি বাজারে বাড়ছে চালের দাম। 2 সপ্তাহে সব ধরনের চাল বস্তা প্রতি 150 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে, যা অস্বাভাবিক বলছেন ব্যবসায়ীরা। দুষছেন মিল মালিকদের। যদিও মিলারদের দাবি, কৃষক পর্যায়ে ধান মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান। আমনের এখন ভরা মৌসুম। মাঠ থেকে সোনালী ফসল উঠছে কৃষকের ঘরে। মিল ঘুরে যা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। স্বাভাবিকভাবেই মৌসুমের এই সময়ে নতুন চাল আসার প্রভাব পড়ে বাজারে। দাম থাকে নিম্নমুখী। তবে চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজারে গিয়ে দেখা গেল ভিন্ন চিত্র। দাম তো কমেইনি, বরং গেল 2 সপ্তাহ ধরে বাড়ছে ধাপে ধাপে। মোটাসিদ্ধ, আতপ, পাইজাম, জিরাশাইল, নাজিরশাইল সব ধরনের চাল বস্তা প্রতি বেড়েছে 150 থেকে 400 টাকা পর্যন্ত। পাইকাররা বলছেন পর্যাপ্ত মজুদ আছে চালের। এর বাইরে সরকারি বেসরকারি পর্যায়ে আমদানি হচ্ছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু এরপরও চালের বাজারের অস্থিরতাকে অস্বাভাবিক বলছেন তারা। 2 সপ্তাহ যাবত বাড়তেছে। নতুন চাউল বাড়ছে, একটু কমতেছিল নতুনগুলা, এরপর থেকে আবার নতুনগুলো বাড়তে, পুরানগুলো তো বাড়তে হয়েছে। এটা ওরা বলতেছে ওই পুরাতন ধানটা শর্ট, জিরা দানার দাম বেশি, 1800 টাকা নেই দানার দাম। ওই হিসাবে 1-150। আর ওইটা ইন্ডিয়ার থেকে যেটা আসছে এটার দামও বেশি। অনেক মেলার আপনার এখন বিক্রি বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরা বাড়িয়ে দিচ্ছে চালের দাম। চাহিদা মতো সরবরাহ না দেয় তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। যদিও মিল মালিকদের দাবি, পর্যাপ্ত ধান পাচ্ছে না তারাও। অভিযোগ, প্রান্তিক পর্যায়ে কৃষকের কাছ থেকে ধান কিনে মজুত করছে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান। চাউলের দামটা বাড়ায় একমাত্র বড় বড় মিলাররা, যারা লক্ষ লক্ষ বস্তা কিনে মজুত করে রাখে। মিলাররা এখন বারবার এক কথা বলছে যে ধানের দাম বেশি। ধানটা কারা খরিদ করছে? কি সত্যিকার মিলাররা খরিদ করতেছে? উত্তরবঙ্গ যারা মিলগুলো আছে, এদের হিউজ পরিমাণ ধান স্টক করে চাউলের বাজার বিক্রি করছে। কর্পোরেট ব্যবসায়ীগুলো ধান চাউলের ব্যবসায় নেমে গেছে। ওরা প্রচুর পরিমাণে ধান চাউল স্টক করে রেখেছে। এই অস্থিরতায় বেশি বিপাকে ভোক্তারা। কিন্তু ধান ও চালের দাম নিয়ন্ত্রণে শক্ত কোনো পদক্ষেপ নেই বলে অভিযোগ ক্যাবের। কোনো সময় এই মিলগুলি কী পরিমাণ ধান চাল সংগ্রহ করলো সেটা নজরদারি হয় না। ইভেন বাইরে থেকে যেগুলো চাল আমদানি হচ্ছে, সেই চালগুলো কোথায় যাচ্ছে? আমরা বারবার বলছি যে ওই চালগুলি আসলে ডেস্টিনেশন কোন জায়গায়, কোথায় গিয়ে থামতেছে, এটাও দেখা হচ্ছে না। চট্টগ্রামে চালের দৈনিক চাহিদা 850 থেকে 900 টন, যার বেশিরভাগই আসে নওগাঁ, দিনাজপুর, কুষ্টিয়া ও আশুগঞ্জের বিভিন্ন মিল থেকে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।
এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ওঠা হার্টের রিং বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগের রহস্য কাটছে না। ও চিকিৎসক দাবি করেন পূর্ব শত্রুতার জেরে একটি মহল তাকে ফাঁসানোর চেষ্টা করছে। মেডিকেল কর্তৃপক্ষ বলছে তদন্তে উঠে আসবে প্রকৃত তথ্য। ফখরুল শাহিনের রিপোর্ট। রোগী নিজেই জানেন না তার হার্টে ব্লক আছে কি নেই, অথচ রোগীর স্বজনের লিখিত অভিযোগ ঘুরছে বিভিন্ন দপ্তরে, যেখানে হার্টের রিং বাণিজ্য ও অর্থ আত্মসাতের অভিযোগ রংপুর মেডিকেলের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এনজিওগ্রামের রিপোর্টে উনি বলছে যে ব্লক আছে। ঘটনার প্রকৃত তথ্য অনুসন্ধানে রংপুরের বদরগঞ্জে অভিযোগকারী মশিউর রহমানের সাথে কথা হলেও মেলেনি কোনো সদুত্তর। নেই হার্টে ব্লক না থাকার কোনো প্রমাণপত্র। শুধু তাই নয়, অভিযোগপত্রে দাখিলকৃত প্রেসক্রিপশনের তারিখ নিয়েও রয়েছে ৯/৬। প্রশ্ন করতেই ঘাবড়ে যান তিনি। ওখানে আমার কিছু গন্ডগোল হয়ে গেছে। ওখানে আমার মনে করেন যে আমি গেছিলাম তো ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে যখন আমি অভিযোগটা জানাই তো ওখানে আমার মাসটাতে ভুল হয়ে গেছে। অনুসন্ধানে উঠে আসে আরেক অভিযোগকারী আতোয়ার হোসেনের ভাষ্য, যেখানে কোনো প্রমাণ ছাড়াই ডাক্তার মাহবুবুর রহমানের বিরুদ্ধে অভিযোগ ছিল হার্টে ৩টির পরিবর্তে একটি রিং পরানোর, যদিও বাস্তবতা পুরোটাই ভিন্ন। কথোপকথনের এক পর্যায়ে দুজনেই নিজ ভুল স্বীকারের পাশাপাশি অভিযোগের আঙ্গুল তোলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুল হকের দিকে। বলেন তাদের দিয়ে অভিযোগ করানোর কথা, দেখান মোবাইলে তথ্য আদান প্রদানের ছবিও। দুজনকেই সহযোগিতা করেছেন এই শিক্ষক। আপনাকে অভিযোগ দিতে বলছে ওই মাহমুদুল হাসান? জি জি, উনি সবকিছু লিখি উনি সবকিছু পাঠিয়ে দিছে এবং অভিযোগ বলে এটার একটা একটা হওয়ার দরকার। উনি অ্যাডভোকেসিতে কাজ করতো, উনি আইন সম্পর্কে জানতো। আমি ওনার কাছ থেকে বিভিন্ন ভাবে সহযোগিতা চাইছি, তাতে উনি যতটুকু আমাকে সহযোগিতা করছে। কিন্তু অভিযোগ করার মানে ওনার সাথে আপনার পরিচয় হলো কিভাবে ভাই? সেইটা আমি তো আপনাকে এইভাবে বলতে চাচ্ছি না। প্রশ্ন হলো, কেন একজন চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া অভিযোগ করিয়েছেন মাহমুদুল হক? খোঁজ নিয়ে জানা যায় একই ভবনের দুটি ফ্ল্যাটের মালিক মাহমুদুল হক ও ডাক্তার মাহবুবুর রহমান। গত 10 নভেম্বর দুজনের মধ্যে দ্বন্দ্ব হলে পরস্পরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগও দায়ের করেন তারা। আপনার মেল থেকে আমার এখানে আসার কারণটা কি? একজন আইনজীবী একজন যখন আইনজীবী কোর্টে কারো যদি একজন আইনজীবী হয়, আইনজীবী যদি কারো অভিযোগ লিখে দেয়, ওই অভিযোগটা যে অভিযোগ করছে তার। চিকিৎসক মাহবুবুর রহমানের দাবি, চিকিৎসার সব রেকর্ড ও ডকুমেন্টস থাকায় কারচুপির কোনো সুযোগ নেই। আমি যদি 3টা রিংয়ের জায়গায় একটা রিং লাগাতাম, তাহলে সেটা তো সেই দিন, পরের দিন, অথবা 1 সপ্তাহ অথবা 1 মাসের মধ্যে একটা হাউখাওয়া একটা অস্থিরতা হয়ে যেত। প্রকৃতপক্ষে যেটা হয়েছে সেটা ডকুমেন্ট আমাদের কাছে আছে। হতে পারে যে তার কাজকেই বাধাগ্রস্ত করার জন্য একটা দল কাজ করছে। এটা আসলে পুরোপুরি মন্তব্য করা যাবে তখনই যখন আমরা তদন্তের রিপোর্ট পাবো। রংপুর মেডিকেলের তথ্য বলছে গত 1.5 বছরে 6 শতাধিক এনজিওগ্রাম, শতাধিক রিং ও 50টির বেশি পেসমেকার বসিয়েছেন ডাক্তার মাহবুব, যার মধ্যে সফলতার হার 99%। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর। শীতের আবহাওয়ার খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন হোসেন রায়হান। রায়হান, পঞ্চগড়ে আজ শীতের তীব্রতা কেমন? রাব্বি, আজ পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.2 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে গত 1 সপ্তাহ ধরে পঞ্চগড় জেলায় যে তাপমাত্রা বিরাজ করছে সেটি 1 অঙ্কের ঘরে, অর্থাৎ সর্বনিম্ন 8 থেকে 9 এর মধ্যে তাপমাত্রা বিরাজ করছে। এবং যথারীতি আমি আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, এ মাসের শেষ সময় পর্যন্ত তাপমাত্রা এমনটি থাকবে, এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে। এবং তারা এও বলেছে যে এ মাসের শেষে অর্থাৎ আগামী শুক্র শনিবারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলার উপর দিয়ে। তো আপনি জানেন দীর্ঘ সময় জুড়ে তাপমাত্রা 1 অঙ্কের ঘরে থাকায় পঞ্চগড় জেলার স্বাভাবিক যে জীবনযাত্রা মানুষের সেটি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। যদিও সুখের খবর যে 10টার পর সূর্যের আলো মানুষের কাজে আসছে এবং সেটি দুপুর 2টা পর্যন্ত কাজে থাকে। তারপরে কিন্তু হিমালয় থেকে যে উত্তরীয় হিমপ্রবাহ প্রবাহিত হয় সেটি মানুষের সমস্ত অর্জনকে ম্লান করে দেয়। অর্থাৎ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে তারপরের দিন ভোর পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত মানুষের মধ্যে দুর্ভোগ বাড়ে। তার কারণ
কারণ হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতার্থ মানুষের মাঝে 15 লক্ষ টাকা নগদ এবং 2000 কম্বল বিতরণ করা হয়েছে। অতিরিক্ত শীতবস্ত্রের জন্য মন্ত্রণালয়ে বার্তা প্রেরণ করা হয়েছে। হাসপাতালগুলোতে প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে, জায়গার অভাবে মেঝেতেও পর্যন্ত চিকিৎসা দিতে হচ্ছে। এই অবস্থা বিরাজ করছে পঞ্চগড় জেলায় এবং আগামী জানুয়ারি মাসে তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রিতে গড়াবে বলে আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। রাব্বি, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি আমার কাছে। রায়হান, আপনাকে ধন্যবাদ। পঞ্চগড় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী হোসেন রায়হান। দেশ 24 একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও স্বাগত দেশ 24-এ। কুষ্টিয়ার পৌর পাইকারি বাজার সকাল থেকে জমজমাট বেচা কেনা আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন শরীফ বিশ্বাস। শরীফ, রাব্বি, আপনি ঠিকই বলেছেন। আমি এখন রয়েছি ঠিক কুষ্টিয়া পৌরসভার সবচেয়ে বড় যে কাঁচা বাজার, অর্থাৎ এই অঞ্চলের অর্থাৎ দক্ষিণবঙ্গের কয়েকটি বড় বাজারের মধ্যে যদি ধরা হয় কুষ্টিয়া পৌর কাঁচা বাজার, এই পৌর কাঁচা বাজারের সবচেয়ে বেচা কেনা যে বিষয়টা যদি বলি, প্রতিদিন বিপুল পরিমাণ সবজি অর্থাৎ আলু থেকে শুরু করে সব ধরনের আলু, পেঁয়াজ, রসুন থেকে শুরু করে সব ধরনের সবজির কিন্তু বেচা কিনা এই হাটে পাইকারি এই হাটে হয়ে থাকে। এখন বিশেষ করে ভোর থেকে শুরু করে এই বাজারের বেচা কিনা শুরু হয়। আমি স্থানীয় কয়েকজন আড়তদার যারা পাইকারি বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, যারা এখান থেকে যারা খুচরা কিনে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন তাদের সাথেও কথা বলেছি যে এই বাজারটি আসলে অন্যান্য বাজারের তুলনায় অন্যান্য জেলার তুলনায় অনেক বড় একটি বাজার বলে আমরা জানতে পেরেছি। রাবি একজন বিক্রেতা রয়েছেন, আমরা তার কাছে জানতে চাইবো, এটা তো আমরা জানি এই বঙ্গের অন্যতম বড় একটি বাজার, এবং কি পরিমাণ সবজি এখানে বেচা কিনা হয় যদি বলেন। এখানে মোটামুটি আলু প্রায় 5-6 গাড়ি আলু বিক্রি হয়, পেঁয়াজ বিক্রি হয় 1 ট্রাক, রসুন 1 ট্রাক, সবকিছু 1-2 ট্রাক করে বিক্রি হয়। এটা বড় বাজার, কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় বাজার এটা, কুষ্টিয়া পৌর বাজার। এই সব মালামাল কোথা থেকে আসে? এসব সারা বাংলাদেশ থেকে আসে। আর আমাদের স্থানীয় চাষির পেঁয়াজ রসুন কিছু আছে এইখানে, আশেপাশে আছে, সবজিও আশেপাশের থেকে আসে। হ্যাঁ, এই পাইকারি বিক্রেতা জানালেন যে শুধুমাত্র পেঁয়াজ স্থানীয় কৃষকদের কাছ থেকে উৎপাদিত যে পেঁয়াজ সেইটি কিন্তু এখানে এই বাজারে আসে, আর অন্যান্য সব সবজি দেশের বিভিন্ন জেলা থেকে আসে বলে আমরা জেনেছি। এবং বেশ কয়েকজনের সাথে কথা বলে আমরা, বিশেষ করে বাজার যারা কমিটির দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা যেটি জেনেছি যে প্রতিদিন প্রায় 1 কোটি টাকার মালামাল অর্থাৎ সবজি কিন্তু এখান থেকে বেচা কিনা হয়ে থাকে। এবং এই বাজার অন্যান্য বাজারের তুলনায় বেশ বড় এবং নির্বিঘ্নে এখানে যারা এখানে এই সবজির ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা স্বাচ্ছন্দ্যে তারা তাদের এই বেচা কিনা তারা করে থাকেন। আমি আরও কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব এই বাজার পরিস্থিতি নিয়ে এবং এই বাজারে কি পরিমাণ মালামাল বিক্রি হয় এবং কি ধরনের সবজি বা বিক্রি হয় সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আর একটি বিষয় আপনি জানিয়ে রাখি যে এখন কিন্তু সবজির শীতকালীন যে সবজি সেই সবজির ভরা মৌসুম। এখানে আপনি যদি বলেন যে এখানে কি পরিমাণ সবজি, কি কি ধরনের সবজি? এখন তো আমাদের শীতকাল, শীতের যেমন সবজি ফুলকপি, পাতাকপি, পালং, তারপরে আপনি এখনো মটরশুঁটিটা আসেনি, তারপরে আপনার হচ্ছে ধনের পাতা, পেঁয়াজের কালি, যেহেতু এখন মূল কাটা পেঁয়াজের সিজন, পেঁয়াজের ফুল যেটা বলে পেঁয়াজের কালি, এখন শীত সবজি আমাদের এখানে সবই প্রায় ভরপুর আমদানি হচ্ছে। ধন্যবাদ। আরেকটু বিষয় জানিয়ে রেখে 5 থেকে 10 দিন পরে আরো ভরপুর অর্থাৎ পুরোদমে এই বাজারের যে রমরমা যে ব্যবসা সেটি কিন্তু পরিচালিত হবে বলে স্থানীয় বাজারে যারা বিক্রেতা ক্রেতাদের কাছ থেকে জেনেছি। রাব্বি। শরীফ, আপনাকে ধন্যবাদ। কুষ্টিয়া থেকে পাইকারি বাজারের খবর জানাচ্ছিলেন শরীফ বিশ্বাস। কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সাথে উপসচিব, যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতির সুপারিশ করতে যাচ্ছেন তারা। এছাড়া সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশন পদ্ধতিও উঠিয়ে দেওয়ার পক্ষে।
বিভিন্ন ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন একটা ম্যান্ডেটরি, এটা আমরা রিকমেন্ড করতেছি, এটা থাকবে না, কোথাও থাকবে না। আপনি নাগরিক পাসপোর্ট নেবেন, আপনার নাগরিক অধিকার। ফরিদপুর এবং কুমিল্লা এই দুইটাকে ডিভিশন করা হোক, ওই এলাকার ধানপীড়িতে আমরা দুটো ডিভিশনের পরামর্শ দিয়েছি, প্লাস এই দুইটা ডিভিশন করতে গেলে দুই একটা ডিস্ট্রিক্ট এই বিভাগ থেকে ওই বিভাগে যাবে, ম্যাপ করে আমরা দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, তবে বাংলাদেশের মানুষ উগ্র সাম্প্রদায়িক মোদি বিরোধী। নীলফামারীর এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধ নিয়ে মোদির স্ট্যাটাস আপত্তিকর। দেশের সাথে দেশের, ব্যক্তির সাথে ব্যক্তির নয়, দলের সাথে দলের নয়। বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বের বিষয়ে যদি পৃথিবীর কোন দেশ, কোন দল, কোন মানুষ বিন্দু মাত্র প্রশ্ন করার সাহস করে, আমরা তাদেরকে আমাদের জীবনের বিনিময়ে হলেও প্রতিহত করব। ছাত্র জনতার আন্দোলনে মাগুরার শহীদ হন 10 জন। 4 মাস পেরিয়ে গেলেও তাদের পরিবার পায়নি কোনো সহায়তা। জেলা প্রশাসনের দাবি, আর্থিক অনুদানের জন্য তালিকা চূড়ান্ত করে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। বড় সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা সুফিয়া বেগম। ছাত্র জনতা আন্দোলনে 19 জুলাই ঢাকার রামপুরায় গুলিবিদ্ধ হন মাগুরার শ্রীপুরের সোহান শাহ। 39 দিন পর হাসপাতালেই মারা যান তিনি। মৃত্যুর এতদিনেও কোনো রকম সরকারি সহায়তা পায়নি তার পরিবার। আমার ব্যক্তিগতভাবে হইলো আমি তার চিকিৎসা করাইছি, কোনো সরকারি অনুদান এখনো আমার দিইনি। আমার ভাইয়া চাকরি করতো, আমার ভাইয়ার টাকায় আমরা সংসার চলতো, আমার বাবা কিছুই করে না। একই জেলার বালিদিয়া গ্রামের মোহাম্মদ সুমন 4 আগস্ট গুলিবিদ্ধ হয়ে সেদিনই মারা যান। সবসময় আমারে বলতো যে আম্মু তোমার কোনো কষ্ট থাকবে না, তুমি এখন কষ্ট করতেছো, তোমার আর কোনো কষ্ট থাকবে না, একদিন তোমার সুখ আসবে, আমি তোমার সুখ আনবো। আমার ভাই আমার অনেক ভালোবাসতো, তারপরে আমার ভাই বলতো কি তুই ভালো ভাই পড়ালেখা কর। শুধু সোহান বা সুমন নয়, গণ অভ্যুত্থানে প্রাণ গেছে মাগুরার 10 জনের। এসব পরিবার পায়নি কোনো সহায়তা। এরকম অকাল মৃত্যু আসলে খুবই দুঃখজনক। এখন আমরা আশা আছি ডিসি সাহেবের হাতে একটা চাকরি আছে, যদি উনি একটু দয়া করে এটা দেন, উনিও আংশিক আশ্বস্ত করছে আমাদের যে দেবে। জেলা প্রশাসক জানান, আর্থিক সহায়তার জন্য তালিকা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখানে 10 জন শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন 289 জন। আমরা তালিকা চূড়ান্ত করেছি এবং এটা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকেও তাদের একটি ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের সরকারি তরফ থেকে যেটা আছে ক্ষতিপূরণের বিষয়, সেটাও প্রক্রিয়াধীন আছে। ছাত্র আন্দোলনে মাগুরার প্রাণ হারানো 10 জনের মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে জেলাতেই, বাকিরা মারা যান দেশের বিভিন্ন স্থানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশ 24-এ নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন।